আজকে আমরা ৪৬তম বিসিএস প্রিলিমিনারি কোয়েশ্চেন ইংরেজি অংশ সমাধান করব। এর পূর্বে একটি ঘোষণা জানিয়ে দিতে চাই। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে একদম নতুন ব্যাচ, জিরো টু অ্যাডভান্স ইংলিশ কোর্স। এই কোর্সটি আরও চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে। কোন কোন পরীক্ষার জন্য কার্যকর হবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হলো। আর এই কোর্সে কি উপহার পাচ্ছেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই কোর্সে যেটি উপহার পাবেন সেটা হচ্ছে এই এমসিকিউ বুকটি। এখানে প্রায় ৩,০০০ এমসিকিউ রয়েছে যেগুলো সমাধান করা আছে, বাট আমরা এর পরেও এগুলো লাইভে এসে সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে সমাধান করে দেব। যাদের ইংরেজি দুর্বলতা রয়েছে তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনি শেষবারের মতো আমার সাথে এই কোর্সটা করেন এবং দেখেন ইংরেজিতে উন্নতি হয় কিনা। কোর্স শেষে যদি মনে হয় যে না আপনার এটা সময় নষ্ট হয়েছে, কাঙ্ক্ষিত উন্নতি হয়নি, আমি আপনাকে পুরো কোর্স ফি ফেরত দেবো। সেক্ষেত্রে আমরা যে শিটটি পাঠাবো এটার দামও কেটে রাখা হবে না। এই কথা কেন বলছি? প্রচন্ড রকমের মেসেজ আমরা পাই, অসম্ভব সংখ্যায় মেসেজ পাই যে ইংরেজি দুর্বলতার কারণে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। ইংরেজি পারলে আমি আজকে সরকারি চাকরিজীবী থাকতাম, আমি আজকে ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারতাম। এরকম অসংখ্য মেসেজ পাই। আমি আমার জীবনের সমস্ত অভিজ্ঞতা দিয়ে, যেহেতু মোর দ্যান 10 ইয়ার্স আমি জব রিলেটেড, জব প্রিপারেশন রিলেটেড পড়াশোনা করাচ্ছি, ভর্তি রিলেটেড পড়াশোনা করাচ্ছি। সো আমার অভিজ্ঞতাকে আমি কাজে লাগিয়ে এই চমৎকার কোর্সটি ডিজাইন করেছি। তো ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে ভর্তি হয়ে যেতে পারেন। 14 সেপ্টেম্বর আগামী শনিবার থেকে নাউন এই লেকচারটি দিয়ে আমাদের ক্লাস শুরু হবে। তো কথা বাড়াচ্ছি না, শুরু করে দিচ্ছি আজকের সেশন। আজকের সেশনের প্রথম প্রশ্ন লক্ষ্য করবেন। প্রথম প্রশ্নটি কি আছে দেখুন। এখানে বলা হয়েছে যে which of the following words can be used as a verb। এখানে কোনটিকে ভার্ব হিসেবে ব্যবহার করা যাবে? খেয়াল করবেন, খুব সুন্দরভাবে লক্ষ্য করবেন। কোনটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা যাবে এটা জানতে চাওয়া হচ্ছে। প্রথমত যে অপশনগুলো আমরা পাচ্ছি সেখানে কি কি আছে দেখুন। অপশনের মধ্যে যেটা রয়েছে, রয়েছে মোবাইল, রয়েছে সুগার, আছে মিডিয়া, আছে স্যান্ড। তাহলে কোনটাকে সঠিক ধরবেন? কেমন, কোনটাকে সঠিক ধরবেন? মোবাইল শব্দের অর্থটা আসলে কি? মোবাইল শব্দের অর্থটি হচ্ছে বলতে পারি যে ভ্রাম্যমাণ। মোবাইল মানে হচ্ছে ভ্রাম্যমাণ। আর মিডিয়া এটা হচ্ছে আপনারা বোঝেন সবাই যে যোগাযোগ মাধ্যম। মিডিয়া একটি প্লুরাল শব্দ, আর এর সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম। আর এরপর হচ্ছে সুগার যেটি রয়েছে, সুগার মানে কি? সুগার মানে হচ্ছে চিনি বা চিনি মেশানো। তার মানে এখানে একটা ব্যাপার একটু খেয়াল করবেন। যদি আমি ভার্বের কথা বলি, ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু এই যেটা আছে সুগারকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। এটাকে নাউন হিসেবে, প্রথমত এটা নাউন, হ্যাঁ, প্রথমত এটা একটা ম্যাটেরিয়াল নাউন। এরপর কিন্তু এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। মিডিয়াকে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারছি না। মোবাইল এটা হচ্ছে ভ্রাম্যমাণ, যেটা আমরা বললাম, এটাকেও নর্মালি আমরা পারছি না। আর এরপরে যেটি রয়েছে স্যান্ড। স্যান্ড শব্দের অর্থটা কি? স্যান্ড শব্দের অর্থ হচ্ছে বালু। আবার বালু ছিটানো, বালু দিয়ে ঢাকা। ভার্ব হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি স্যান্ড। এটাকে নাউন হিসেবেও ব্যবহার করা যায়, আবার এটাকে ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের সঠিক উত্তরটা আসলে কি হবে? আপনারা অনেকেই চমৎকারভাবে উত্তর করেছেন, বাট আমার পক্ষে এই প্রশ্নের সঠিক উত্তর বলা সম্ভব নয়। একমাত্র পিএসসি জানে যে তারা কোনটাকে সঠিক উত্তর হিসেবে গ্রহণ করবে। তো আমি এই প্রশ্নের উত্তর বলতে পারছি না, শুধুমাত্র আপনাদের জানাতে পারছি যে ব্যাখ্যাটা আসলে কি। এখানে যদি আপনি ডিকশনারি সার্চ করেন, অনলাইন ডিকশনারি, সুগার এবং স্যান্ডকে প্রথমত পাবেন নাউন হিসেবে, এরপর এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায় এটা দেখানো হয়েছে। তার মানে যদি ভার্ব গণনা করতে হয়, ভার্ব হিসেবে গণ্য করতে হয়, তাহলে দুটোকেই করতে হবে। যখন এরকম প্রশ্ন আসবে ওয়ার্ড ভিত্তিক যে কোনটি ভার্ব, তো সেক্ষেত্রে আপনি ডিকশনারি সার্চ করবেন। যদি প্রথমেই ভার্ব আসে তাহলে সেটাকে জেনুইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এটা উৎপত্তিগত দিক থেকেই ভার্ব। যদি সেটা না হয়, প্রথমে নাউন এরপর এটাকে ভার্ব হিসেবে দেখানো হয়েছে, এর মানে ভার্ব হিসেবে এটাকে ব্যবহার করা যায়, বাট এর উৎপত্তি এটা নাউন হিসেবে, এরকমটা। সো সুগার এবং স্যান্ড কোনোটাকে আমরা নিতে পারছি না। উত্তর নিতে হলে দুটোই সঠিক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি কিছু কমেন্ট নেব। এখানে কমেন্ট করেছে এটা কি পেইড ব্যাচের ক্লাস? আলামিন, না, এটা পেইড ব্যাচের ক্লাস নয়। পেইড ব্যাচের ক্লাস, এটা জেনে রাখুন, পেইড ব্যাচের ক্লাস শুধু শনি সোম বুধ, এটা হচ্ছে পেইড ব্যাচ 8:30টাতে। এর বাইরে আমরা ফ্রি সেশন দিয়ে থাকি আমাদের ভর্তির জন্য।
যেহেতু আমাদের কোনো পেইড প্রমোশন চলে না স্বাভাবিকভাবে, এই ফ্রি সেশনগুলো থেকেই স্টুডেন্টরা ভর্তি হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্ন লক্ষ্য করবেন কি আছে 2 নম্বর প্রশ্নটি কি আছে খুব ভালো করে খেয়াল করুন। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ এ প্রেপোজিশন, কোন বাক্যে লাইক মূলত প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। 2 নম্বর প্রশ্ন। প্রথমত আপনাদের কমেন্ট নেব, এরপরে আমি সামনে যাচ্ছি। প্রথমত আপনাদের কমেন্ট, এরপরে ইনশাল্লাহ কথা হবে। রুনা রোহান অলরেডি উত্তর করে দিয়েছে, সে বলেছে অপশন সি, লাইক এটি মূলত ভার্ব, এটাকে প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা যাবে, তবে সেক্ষেত্রে এর অর্থটি হতে হবে মতো, মতো হতে হবে। বাট লাইক শব্দের এটা ভার্ব হিসেবে যখন ব্যবহার হয় তখন কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এটি পছন্দ করার অর্থে ব্যবহৃত হচ্ছে। এখানে যেটা আছে হি লাইকস টু ইট ফিশ, এই লাইকস কিন্তু ভার্ব, তার মানে এটাকে আমরা নিতে পারছি না, কোনোভাবেই নিতে পারছি না। হি লাভস লাইক হিজ ফাদার ডাস। এখন এইখানে লাইক হিজ ফাদার ডাস এটা কেন পারবো না? কারণ দেখুন এটা কিন্তু দুইটা বাক্যকে যুক্ত করতেছে। আমি বাক্য বলি, আসলে আসলে দুইটা ক্লজ, দুটো বাক্য যখন এক বাক্যে পরিণত হয় তখন সেগুলো ওই বাক্যগুলি ক্লোজ হয়ে যায়। তার মানে দুটো বাক্যকে যুক্ত করার কাজ কিন্তু প্রেপোজিশন করে না, এটাকে আমরা নিতে পারছি না। এরপরে দেখুন হি ক্লাইম্ব দ্য ট্রি, সে গাছে উঠেছিল লাইক এ ক্যাট, বিড়ালের মতো। আর লাইক মাইন্ডেড পিপল আর নেসেসারি টু স্টার্ট আপ বিজনেস, লাইক মাইন্ডেড পিপল এটা কিন্তু আমরা এটাকে প্রেপোজিশন হিসেবে নিতে পারছি না। তার মানে এর সঠিক উত্তরের কথা যদি বলা হয় তাহলে অবশ্যই অবশ্যই অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি, হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক এ ক্যাট। আমি আপনাদের কাছে জানতে চাইবো সবকিছু ঠিকঠাক আছে কিনা, আপনারা বুঝতে সমর্থ হয়েছেন কিনা, প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছেন কিনা। শ্যামল সরকার, কাকলি, তমা আক্তার, রুনা রোহান, হাসান শিকদার, বনলতা, এরপর হচ্ছে শ্রুতু, এরপর হচ্ছে আনিসা, আর সবাই উত্তর করতেছেন। আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমরা যেন কম পক্ষে হলো একটি শেয়ার করি, শেয়ার করার ক্ষেত্রে যেন কোনো কার্পণ্য না করি, কেমন? জিরো টু অ্যাডভান্স এর ক্লাস কবে থেকে? জিরো টু অ্যাডভান্স এর নাম্বার 1 ক্লাস তো হয়ে গেছে, এটা তো আপনার জানার কথা। শনি সম্পদ, আপনি না বুঝলে আমাকে একটু কমেন্টে জানাবেন। সবকিছু ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3 নম্বর প্রশ্ন যেটি আছে খেয়াল করবেন। খুবই খুবই ক্রিটিক্যাল কিছু প্রশ্ন এসেছে 46তম বিসিএস এ। স্মরণকালের মধ্যে যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন অথবা একটু কঠিন প্রশ্ন বলা যায় তাহলে ইংরেজি প্রশ্নটা বেশ কঠিনই ছিল, এবং কিছু ক্ষেত্রে অনেকে বিভ্রান্ত হয়েছে, কিছু প্রশ্নের উত্তর একাধিক রয়েছে, এরকমটাও ঘটেছে। আচ্ছা, তো আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরটা চাচ্ছি। 3 নম্বর প্রশ্নের উত্তরটা চাচ্ছি, দেখি 3 নম্বর প্রশ্নের উত্তরটা কি হয়। হি ডায়েড ফলোইং দ্য ইনসিডেন্ট, এইখানে ফলোইং শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এটাকে অনেকের কাছে ভার্ব মনে হতে পারে, ইয়েস মনে হতে পারে। স্যার আমি লাইভে ক্লাসে অংশগ্রহণ করতে পারি না, সেভ করা ক্লাসগুলো দেখি। আমি A2 ব্যাচে ভর্তি আছি। এই ব্যাচের রুটিনের কাজ শুরু হয়েছে, রুটিনের ক্লাস শুরু হয়েছে, রুটিন দেওয়া হয়েছে, রুটিনের ক্লাস শুরু হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। 3 নম্বর প্রশ্ন অলরেডি উত্তর কিন্তু করে যাচ্ছেন, সবাই বলছে প্রেপোজিশন। এখন অনেকের প্রশ্ন এটা প্রেপোজিশন কেমনে হয়, ফলোইং শব্দের অর্থ কি? এখানে মূল ভার্ব আসলে এখানে ভার্ব হচ্ছে ডায়েট, তার মানে এই ফলোইং কিন্তু ভার্ব নয়, এটি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব এটা হতে পারে এক হাত। এক হাত মানে কি জানেন? এটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে। এটা অনেকের কাছে অবাক লাগবে যে হ্যাঁ নন ফাইনাইট ভার্ব, আমরা তো আগে জানতাম নাউন হয় আর অ্যাডজেক্টিভ হয়, এসব কি বলে? হ্যাঁ, এই বললাম এক হাত হতে পারে, একটি নন ফাইনাইট ভার্ব নাউন হতে পারে, এটি অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে। এইখানে এই যে দেখুন ফলোইং মানে কি বলতে পারেন? ফলোইং মানে যদি আফটার হয় তাহলে সেটি কিন্তু প্রেপোজিশন। হি ডাইড আফটার দ্য ইনসিডেন্ট, সে দুর্ঘটনার পরে মারা গেছে। তার মানে এখানে দেখেন ফলোইংও যা আফটারও তা, এখানে ফলোইংও যা এখানে আফটারও তা। তার মানে যেহেতু এই ফলোইং কে একটি প্রেপোজিশন দ্বারা রিপ্লেস করলেও বাক্যের অর্থটি ঠিক থাকছে, এর মানে এটি একটি প্রেপোজিশন, নিঃসন্দেহে নির্দ্বিধায় সন্দেহাতীত ভাবে কথা বলাই যায়। কি বলেন আপনারা? দেখি আপনাদের কমেন্ট গুলো দেখবো কি আছে, বুঝছেন কিনা। বনলতা সেন চমৎকার বলেছে যে এটি প্রেপোজিশন, রাইট। কেন প্রেপোজিশন এটাও জানতে হবে। আমি কিন্তু শুধুমাত্র উত্তর বলছি না, আমি যে কাজটা করতেছি আপনাদের ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দিচ্ছি কেন উত্তরটা সঠিক। আমি আমার যারা
কোর্সের সদস্য রয়েছে, আমি কখনোই সঠিক উত্তর খুঁজতে বলি না। আমি সবসময় বলি কেন ভুল সেটা আগে শেখো। কেন ভুল এই প্রশ্নের উত্তর জানলে কেন সঠিক এটা অটোমেটিক্যালি হয়ে যায়। গুড, হয়ে গেল। ৩ নম্বর কোয়েশ্চেন উত্তর ডি, এটা হয়ে গেছে। রাহিমা তাসমিন, নাজমুল, তমা, কাকুলি, শামিমা নাসরিন, নাদিয়া তাবাসসুম, থ্যাংক ইউ ভেরি মাচ। কোয়েশ্চেন নাম্বার ৪। ৪ নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি। ৪ নম্বর কোয়েশ্চেনটা দারুণ কোয়েশ্চেন। এই ধরনের প্রশ্নের জন্য আমরা অপেক্ষা করি, সকল জব প্রত্যাশীরা অপেক্ষা করে, কারণ আমরা মোটামুটি এই ক্ষেত্রে কমিটেড থাকি যে হ্যাঁ, এই প্রশ্ন আসলে এর উত্তর পারবই। রাইটিং আ ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। এখানে রাইটিং আ ডায়েরি এইটা আসলে কি, এটা কি নাউন ফ্রেজ, এটা কি ভার্বাল ফ্রেজ, এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ? ফ্রেজ থেকে কম প্রশ্ন আসে, ফ্রেজ থেকে কম প্রশ্ন আসে, ক্লোজ থেকে কম প্রশ্ন আসে, বাট যখন কোনো প্রশ্ন আসে তখন কিন্তু ভাই কাঁপাইয়ে দেয়। কাঁপাইয়ে দেয়, বুঝছেন তো? তখন বিপদে পড়ে যায় অনেকেই। গুড। এটা হচ্ছে সাবজেক্ট, সহজ কথা, এটা সাবজেক্ট। বাকির সাবজেক্ট হিসেবে যেটা বসে সেটা নাউন ফ্রেজ। ইয়াস, এটাই সত্য। তবে এর অন্য একটি নাম হতে পারে, সেই নামটা আমি বলবো। আপনারা বলেন দেখি এই ফ্রেজটার অন্য নাম কি হতে পারে? আপনাদের থেকে আসুক ইনশাল্লাহ, এরপর আমি বলবো আপনাদের উত্তর সঠিক না ব্যাঠিক, ঠিক আছে নাকি ভুল আছে, এটা ইনশাল্লাহ বলে দেবো। একটু জানাবেন কি হতে পারে এই উত্তরটার বিকল্প উত্তর কি হতে পারে? রাইটিং এ ডায়েরি ইজ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। আপনারা দেখছেন ইংলিশ অ্যাপ, সাথে আছি শাহিন স্যার। শুরু হয়ে যাচ্ছে আবারও একেবারে নতুন কোর্স, 0 টু অ্যাডভান্স ইংলিশ কোর্স, যেটির ক্লাস লেকচার 1 নাউন থেকে ক্লাস শুরু হবে 14ই সেপ্টেম্বর। আর এর পূর্বে আমরা 3টি বেসিক ক্লাস নেব, যেটা একটি ক্লাস হয়ে গেছে, রেকর্ডেড আছে, আপনারা চাইলেই দেখতে পারবেন। আর এই কোর্সের জন্য আপনাদের জন্য উপহার এই বইটি। এখানে 3000-এর মতো চমৎকার এমসিকিউ সুন্দরভাবে সাজানো আছে। যাদের কাছে বইটি অলরেডি পৌঁছে গেছে তারা বলতে পারবেন যে হ্যাঁ কেমন। বাংলাদেশে প্রচুর পরিমাণে ভালো বই আছে, একথা নির্দ্বিধায় আমি স্বীকার করি, এবং সে সকল বই আমি ফলো করি। তাহলে এটা কেন লাগবে ভাই আপনার? এটা লাগবে এই কারণে, যদি আপনি খুব সহজে ইংরেজিটাকে গ্রিপে আনতে চান, অল্প পড়তে চান, যে ভাই অনেক আছে, আমি এই বই পড়লে বিসিএস প্রিলিতে 25টা 35টা কোয়েশ্চেনের মধ্যে 35টাই পারবো, বাট আমি এত কিছু মনে রাখতে পারবো না, এত বড় মোটা বই আমি গ্রিপে আনতে পারবো না। বিকল্প গিয়েছে, হ্যাঁ বিকল্প হচ্ছে ইংলিশ হাবের 0 টু অ্যাডভান্স ইংলিশ কোর্স এবং এই এমসিকিউ প্র্যাকটিস বুকটি। তো চলুন আমরা দেখি। অনেকেই চমৎকার বলেছে হ্যাঁ জিরান ফ্রেজ হতে পারে, কারণ এই নাউন ফ্রেজটি শুরু হয়েছে কি ভার্বের আইএনজি দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? ভার্বের আইএনজি। রাইট, হয়ে গেল। আপনাদের কাছ থেকে খুবই চমৎকার সাড়া পেলাম, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যাশা রাখছি আপনারা এই যে উত্তর পর্ব এটা চালু রাখবেন। আপনার প্রশ্ন আমার উত্তর তৈরি করবে সাফল্যের পথ। প্রশ্ন না করলে আসলে আপনি শিখতেই পারবেন না। শেখার পূর্ব শর্ত হচ্ছে প্রশ্ন করা। দেখুন 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ফিল ইন দ্য ব্লাঙ্ক, ফিল ইন দ্য ব্লাঙ্ক। ফিল ইন দ্য ব্লাঙ্কের ক্ষেত্রে এখন আমরা এটার উত্তর চাইবো, দেখি উত্তরটা কি হয়। হি লে অন দি গ্রাউন্ড ব্রোডিং। দেখুন এই প্রশ্নের উত্তর নিয়ে একটু ধোঁয়াশা কুয়াশা সবই আছে, বাট আমরা চেষ্টা করব যে সঠিক উত্তরটা কিভাবে জানা যায়। দিল আফরোজি, এটা আমাদের বইয়ে নাই, এটা হচ্ছে আমরা 46তম বিসিএস প্রিলির প্রশ্ন সমাধান করছি। কেমন? এটা বিসিএস প্রিলির প্রশ্ন সমাধান করছি। ওকে, দেখি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হতে পারে। সঠিক উত্তরটা কি হতে পারে সেটা আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। লক্ষ্য করুন এইখানে সঠিক উত্তর দুটো হতে পারে। একটা হতে পারে বিং ইনজুর্ড, আর একটা হতে পারে হ্যাভিং ইনজুর্ড। কিন্তু বিং ইনজুর্ড কিন্তু নাই, বি ইনজুর্ড আছে। মানে মূল বিষয়টা কি, মানে আহত হয়ে, আহত হয়ে কথাটা বুঝে নিয়েন। আহত হয়ে, হি লে অন দ্য গ্রাউন্ড। প্রথম আহত হয়েছে মানে কাজটা শেষ, অতীত হয়ে গেছে। আহত হয়ে হি লে, শুয়ে পড়েছে মেঝেতে, গ্রৌলিং মানে গোঙানি দেয় না, গোঙানি দিচ্ছে, মানে সে আহত হয়ে মেঝেতে শুয়ে গোঙাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা যেটাকে বলি পারফেক্ট পার্টিসিপল, কাজটা হয়ে গেছে। হ্যাভিং ইনজুর্ড, হ্যাভিং ইনজুর্ড কি, হ্যাভিং ইনজুর্ড অলরেডি কাজটা হয়ে গেছে, কাজটা কিন্তু নাই, কাজটা হয়ে গেছে, হ্যাভিং ইনজুর্ড। তবে এই প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি প্রেফার করতাম যে বিং ইনজুর্ড, এটা বেশি প্রেফার করতাম, বাট এখানে কিন্তু বি ইনজুর্ড আছে। এখন এই বি ইনজুর্ড উনি কি ভুল কর্মে লিখেছে নাকি ইচ্ছাকৃত ভাবে লিখেছে এটা আমরা জানি না। এই প্রশ্নের ক্ষেত্রে কেউ কেউ বলতে চাচ্ছেন ইনজুর, তবে আমার কাছে এখানে সবচেয়ে বেশি
রিলায়েবল এবং অথেন্টিক মনে হচ্ছে হ্যাভিং ইনজুর্ড, আহত হয়ে মেঝেতে শুয়ে সে ঘুমাচ্ছে। আচ্ছা, আই হোপ আপনারা বুঝতে সমর্থ হয়েছেন। 5 এর উত্তর অলরেডি কেউ কেউ করে দিয়েছেন। সি, আব্দুল্লাল মামুন করেছেন, জাকির করেছেন, কাকুলি, তমা, বনলতা সেন, রাইট। আমার মতামতের সাথে আপনাদের অনেকের মতামত মিলে যাচ্ছে। কেমন? আমরা ধারাবাহিকভাবে অনেক প্রশ্ন সমাধান করব এবং বিসিএস এর যত প্রশ্ন আছে ইনশাআল্লাহ সমাধান করে দেব। কোয়েশ্চেন নাম্বার 6 চলে আসলাম। কোয়েশ্চেন নাম্বার 6 এটি মুখস্থ আইটেম থেকে এসেছে। সো আমার মনে হয় না যে এখানে কিছু মনে হয় আমার বলা লাগবে। আপনার উত্তর করে ফেলুন। এখানে যেটি রয়েছে কি বলা হচ্ছে খেয়াল করবেন। এখানে যেটা বলা হচ্ছে, জাস্ট এ মিনিট, আমরা যেটা পাচ্ছি বাই এন্ড লার্জ। বাই এন্ড লার্জ মানেটা কি? বাই এন্ড লার্জ এর মানেটা কি সেটা একটু দেখতে হবে। বাই এন্ড লার্জ মানে হচ্ছে সামগ্রিকভাবে অথবা মোটের উপর, যেটা আমরা বলে থাকি। তাহলে দেখুন, যদি সেটাই হয় মোটের উপর অথবা সামগ্রিকভাবে, এটা যদি বলা হয় তাহলে সেটা কি হতে হবে? ভেরি লার্জ, অন দ্য হোল, ফার অ্যাওয়ে, দ্য লার্জেস্ট অন। আপনাদের সঠিক মতামতটা চাচ্ছি, কি আছে? এখনো কিন্তু উত্তর পাইনি, উত্তর কিন্তু পাইনি। আই হোপ অন দি হোল যেটা বলেছেন যে মোটের উপর, রাইট। এক্ষেত্রে আমরা সময়ক্ষেপণ করব না, কোনোভাবেই সময়ক্ষেপণ করব না। বাই এন্ড লার্জ মানে হচ্ছে মোটের উপর অথবা সামগ্রিকভাবে। কোয়েশ্চেন নাম্বার 6 উত্তরটা শেষ করলাম। কোয়েশ্চেন নাম্বার 7, সাথে কি আছে দেখুন। কোয়েশ্চেন নাম্বার 7 উত্তর চাইবো কোয়েশ্চেন নাম্বার 7। এখানে যেটি বলা হয়েছে, চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইনড, অর্থাৎ যে অংশটি আন্ডারলাইন করা আছে এই অংশটির বিকল্প কি হতে পারে? ওয়েন্ট ব্যাক অন। ওয়েন্ট মানে গো ব্যাক অন, যেটাকে আমরা বলছি গো ব্যাক। গো ব্যাক মানে কি? পিছনে ফিরে যাওয়া, তাই না? ফিরে যাওয়া। হিজ প্রমিস অফ ভোটিং ফর মি, তার মানে আমরা যদি সামগ্রিকভাবে বাক্যটা অর্থ করি, হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ ভোটিং ফর মি, অর্থাৎ তিনি আমাকে ভোট দেওয়ার প্রতিজ্ঞা থেকে সরে এসেছিলেন। তিনি যে আমাকে ভোট দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন সেইটা থেকে তিনি সরে এসেছিলেন। তার মানে এটা আমরা কি বলতে পারি? এইখানে যতগুলো রয়েছে আমরা যদি বলি, অর্থগুলো চিন্তা করি, উইথড্র মানে কি? উইথড্র প্রত্যাহার করা, উইথড্র মানে হচ্ছে প্রত্যাহার করা। তাহলে উইথড্র মানে যদি প্রত্যাহার হয় তাহলে পরবর্তী যেটা আছে সেটা কি হতে পারে? খেয়াল করুন, যেটি আমরা পাচ্ছি সেটা একটু খেয়াল করবেন। জাস্ট এ মিনিট, আমাকে একটু সময় দিন। ফরগট, ফরগট মানে কি? ভুলে যাওয়া। ফরগট মানে হচ্ছে ভুলে যাওয়া, ফরগট। এরপর যেটি আছে আমরা যদি বলি সেটা হচ্ছে রেইনফোর্সড। রেইনফোর্স জোর করা, সাপোর্ট। সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে সমর্থন দেওয়া। তার মানে এখানে আমরা বলতে পারি যে উইথড্র, ফিরিয়ে নেওয়া, এটাই হচ্ছে সঠিক উত্তর, রাইট? উইথড্র। ইয়েস ইয়েস, অনেক উত্তর করে দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা উত্তর করছেন। পরবর্তী প্রশ্ন, নাজমুল উত্তর করেছে নাজমুল সহ অনেকেই। এইখানে চমৎকার একটি প্রশ্ন, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মিনস, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এর মানে কি? চমৎকার একটি ইডিয়ম। লেট দ্য ক্যাট মানে বিড়ালকে বের হতে দেওয়া, আউট অফ দ্য ব্যাগ, ব্যাগ থেকে। এখন বিড়াল, যদি আপনি একটা বিড়াল চুরি করেন তাহলে সেই বিড়ালটা কি ওপেনে নিয়ে হাঁটবেন? না। অনেক সময় কি হয় যে বিড়ালটা ও সুযোগ বুঝে আপনার অসতর্কতার কারণে বের হয়ে যায়। এই জন্য বলা হয় যে অনিচ্ছায় অনিচ্ছায় কোনো গোপন কথা বের হয়ে যাওয়া, এইটার নাম হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। এই ক্ষেত্রে আমরা সঠিক প্রশ্ন উত্তর কোনটা পাই? ব্রিং আউট এ ক্যাট ফ্রম এ ব্যাগ না, লেট এ ক্যাট মুভ অ্যাট লার্জ, স্বাধীনভাবে বিড়ালকে চলতে দেওয়া না, বিড়াল তো আমি আটকাই দিছি। রিভিল এ সিক্রেট কেয়ারলেসলি, একটা সত্য, একটা সত্য সেটাকে অনিচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে যে সেটা বের হয়ে গেছে, এটা অনিচ্ছায় বের হয়ে গেছে, সে কিন্তু চায় নাই। টেক্স এ প্রিকশনাস স্টেপস না, এটা হচ্ছে না। আমরা অলরেডি উত্তর করে দিয়েছি 8 এর উত্তর নিয়ে। আই হোপ কারোরই কোনো সমস্যা হবে না। পরবর্তী প্রশ্ন যেটি আছে 9 নাম্বার কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। দেখুন তাহলে কি আছে, কোয়েশ্চেন নাম্বার 9 এর উত্তর চাইবো।
কোয়েশ্চেন নাম্বার 9, ইজ আ ম্যান টু ডিপেন্ড অন। টু ডিপেন্ড অন এইটা কোন ফ্রেজ? আমি খুব অবাক হয়েছি এরকম একাধিক প্রশ্ন ফ্রেজ থেকে আসা। এটা পূর্বে কখনো হয়েছে বলে আমার কাছে আমি আসলে জানি না। আমি দেখি নাই, যতগুলো প্রশ্ন দেখলাম যে এইভাবে হয় নাই, স্বাভাবিকভাবে এটা হয় নাই। এখন এই যে টু ডিপেন্ড অন এর মানে কি? টু ডিপেন্ড অন মানে কি? যেটা হচ্ছে নির্ভরযোগ্য আমরা বলতে পারি। তবে সহজ কথা, টু ডিপেন্ড অন এইটাকে যদি আমরা পেছনে বসাই ম্যানের পূর্বে, তাহলে ইজ আ ডিপেন্ডেবল ম্যান। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন টু ডিপেন্ড অন এটি কিন্তু আপনি বোঝেন বা না বোঝেন, এটা কিন্তু ম্যানের পোস্ট মডিফায়ার। কিসের পোস্ট মডিফায়ার? ম্যানের পোস্ট মডিফায়ার। তো ম্যানের পোস্ট মডিফায়ার যদি হয় তাহলে নিঃসন্দেহে নাউনের পোস্ট মডিফায়ার মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সবাই বলেন কি, আমার সাথে একমত কিনা একটু জানাতে পারেন। আমার কথাটি আপনি বুঝেছেন কিনা, যদি বুঝে থাকেন সেটাও জানাতে পারেন। দেখুন, আপনি যত বেশি কমেন্ট করবেন আমাদের এই লাইভ সেশনে, তত বেশি লাইভ সেশন কিন্তু আপনারা পাবেন। ফেসবুকের যে সিস্টেম, এটাই এটাই সিস্টেম ফেসবুকের। আচ্ছা, তো হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 9 উত্তর। শ্রুত, নাসরিন, মিতু, রুনা, আসাদুজ্জামান হাসান, শিকদার আহমেদ রেহাত আর বনলতা সেন যেটি বলেছিল প্রেপোজিশনাল ফ্রেজ। না, এটা প্রেপোজিশনাল ফ্রেজ নয়। প্রেপোজিশনাল ফ্রেজের একটি নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে। নয়টা আরেকবার বোঝেন স্যার বনলতা সেন, আমি আরেকবার বোঝাচ্ছি, খেয়াল করুন। এখানে এই ফ্রেজটা যদি একটু দেখেন, আমরা যেটা পাচ্ছি, আমি এখানে কি লিখতে পারি? হি ইজ আ ডিপেন্ডেবল ম্যান। না অত, আচ্ছা আমরা এদিকে যাচ্ছি না, এটা একটু কি বলবো, এটা একটু আবার অন্য স্টেজের ব্যাপার স্যাপার, সেদিকে যাচ্ছি না। আমি শুধু বোঝাতে চাচ্ছি যে অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়ার শর্ত হচ্ছে সে একটি নাউনকে মডিফাই করবে। ইজ এ ম্যান টু ডিপেন্ড অন এর মানে হচ্ছে টু ডিপেন্ড অন মানে ডিপেন্ডেবল। নাউনকে যারা মডিফাই করে তারা অ্যাডজেক্টিভ, নাউনকে যারা মডিফাই করে তারা অ্যাডজেক্টিভ, সহজ কথা। কেমন? বিজয় হাসান, ওয়ালাইকুম আসসালাম। সিরাজুল মনিরা চমৎকার বলেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, রাইট। আমরা তাহলে এবার চলে যাব কোয়েশ্চেন নাম্বার 10। 10 এই ড্রিমটা সবারই থাকে, বাট আবেদ আলীরা আমাদের স্বপ্নগুলো খেয়ে ফেলে, তাই না? His dream that he will be a BCS cadre finally came true. That he will be a that he will be a BCS cadre finally came true. এইটা that he will be a BCS cadre, এটা আসলে কে কে বুঝছেন একটু জানাবেন। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাকি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, নাকি কোঅর্ডিনেট ক্লজ? দেখবো কি কি বলে। উত্তর করতে থাকুন, উত্তর করতে থাকুন। এই প্রশ্নের সঠিক উত্তর নিয়ে বেশ মতভেদ রয়েছে, বাট আমি আপনাদের ছোট্ট একটি কথা মাঝখানে বলে রাখি, নিশ্চয়ই আপনারা এটা শুনেছেন। না শুনে থাকলে আজকে শুনবেন। অ্যাপোজিটিভ ফ্রেজ নামে একটা কথা আছে, কেজ ইন অ্যাপোজিশন। অ্যাপোজিশন বলা হয় পজিশনকে, আর অ্যাপোজিটিভ ফ্রেজ অর্থাৎ জায়গা এবং তার নামটা কিন্তু ভিন্ন। জায়গা এবং তার নাম হচ্ছে ভিন্ন। এখানে যে অংশটা আমরা পাচ্ছি সেটি হচ্ছে, লক্ষ্য করুন, হিজ ড্রিম। হিজ ড্রিম সম্পর্কে অতিরিক্ত তথ্য, হিজ ড্রিম সম্পর্কে, এই হিজ ড্রিম এইটার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিল। কে তথ্য দিল? এই যে দ্যাট ইউ উইল বি এ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। এই অংশটাকে বলা হয়, এই অবস্থানটাকে বলা হয় কেজ ইন অ্যাপোজিশন, বাট এই ফ্রেজটাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। অ্যাপোজিটিভ ফ্রেজগুলো নিঃসন্দেহে নাউন, বাট এখানে তো ফ্রেজ না, এটা হচ্ছে ক্লজ, তার মানে এটি একটি নাউন ক্লজ, এটি একটি নাউন ক্লজ। ফ্রেজ বললাম যে, আবার অ্যাপোজিটিভ ফ্রেজ থাকলে সেটাও নাউন ফ্রেজ, অ্যাপোজিটিভ ক্লজ থাকলে সেটাও নাউন ক্লজ। ওয়েদার ইট ইজ এটা ফ্রেজ নাকি ক্লজ সেটা মূল কথা নয়, মূল কথাটা হচ্ছে এটা নাউন, এটা হচ্ছে নাউন। যদি ক্লোজ থাকে আপনি ক্লোজ উত্তর করবেন, যদি ফ্রেজ থাকে ফ্রেজ উত্তর করবেন। আর এইটার নাম হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ। অ্যাপোজিটিভ ফ্রেজ গুলো অথবা অ্যাপোজিটিভ ক্লোজ গুলো নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ হবে। এখানে যেহেতু আমরা ক্লোজ পাচ্ছি, নিঃসন্দেহে এটি নাউন ক্লোজ। যদি ফ্রেজ পেতাম তাহলে এটাকে নাউন ফ্রেজই বলতাম। ডান, ক্লিয়ার?
এই প্রশ্নের উত্তর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রয়েছে। এটাকে অনেকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে চেয়েছে। না ভাই, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ নয়। এটা নিঃসন্দেহে একটি অ্যাপোজিটিভ ফ্রেজ, যেটাকে বলতে হচ্ছে অ্যাপোজিটিভ ক্লজ, যেটাকে বলতে হচ্ছে নাউন ক্লজ। মানে ফ্রেজ পড়িয়েছি তো সন্ধ্যাবেলা, এই জন্য বারবার শুধু ফ্রেজ কথাটা মনে আসতেছে। কোয়েশ্চেন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 11 উত্তর করবেন। কি আছে 11 নম্বর প্রশ্ন? আপনাদের একটি শেয়ার চাইবো, যাতে সবাই সেশনটি দেখতে পারে, সেই ব্যাপারে একটু সাহায্য করবেন। আপনারা দেখছেন ইংলিশ অ্যাপ, সাথে আছে আমি শাহিন স্যার। 14ই সেপ্টেম্বর শুরু হচ্ছে আরেকটি চমৎকার চমৎকার 0 টু অ্যাডভান্স ইংলিশ ব্যাচ। এই ব্যাচটি আসলে কাদের জন্য প্রযোজ্য হবে? একবার দেখে নিন। বিসিএস প্রেলি, এটিও, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, শিক্ষক প্রভাষক, মৎস্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, অথবা 11 থেকে 20 গ্রেডের সকল চাকরি প্রস্তুতির জন্য। কেমন? আর সাথে চমৎকার একটি পুরস্কার থাকছে, এই বইটি, যেখানে 3000-এর মতো এমসিকিউ রয়েছে, যেই এমসিকিউ গুলো সকল পরীক্ষাতে এসেছে। রিপিট নয়, বারবার নয়, একটি প্রশ্ন একবারই এখানে দেওয়া হয়েছে। ফলে এই বইটার মধ্যে অনেক মোটাসোটা কিছু নাই, চর্বি খুব কম। হুইচ অফ দি ফলোইং সেন্টেন্স ইজ এ সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স মানে কি? সিম্পল সেন্টেন্স মানে এটা সিম্পল না। সিম্পল সেন্টেন্স সবচেয়ে গোলমেলে। সিম্পল সেন্টেন্স মানে এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, অন্য যেগুলো থাকবে সেটা ফ্রেজ আকারে থাকতে পারে। যদি আমরা বলি ফাইনাইট ভার্ব একটাই, দেখুন কি আছে। নন ফাইনাইট ভার্ব অসংখ্য থাকতে পারে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এই যে দ্যাট গ্লিটার্স, না, এটা কোনোভাবেই অল ইজ নট গোল্ড, দ্যাট গ্লিটার্স দুটো অংশ আছে, তার মানে এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। অলস ওয়েল, দ্যাট এন্ডস ওয়েল, কমপ্লেক্স সেন্টেন্স। ডু আর ডাই, অর আছে ফ্যান বয়েজের ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে বুঝলেও হবে, না বুঝলেও হবে। আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। দেখুন এই হচ্ছে একটি ফাইনাইট ভার্ব। ওয়াকিং, এটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওয়াকিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেমন? তাহলে দেখুন এখানে যেটা বলছিলাম যে সিম্পল সেন্টেন্স মানে শুধু সাবজেক্ট প্লাস ভার্ব এরকম থাকবে, এরকম নয়। একটা বাক্যে যদি একাধিক কাজ বোঝাতে হয়, তাহলে আমরা ম্যাক্সিমাম দেখি এটা কম্পাউন্ড করে অথবা কমপ্লেক্স করে। সিম্পলও করা যায়। সেক্ষেত্রে প্রথম মাথায় রাখতে হবে যে একটি কাজ প্রকাশ করা যাবে ভার্ব দ্বারা, আরেকটি কাজ প্রকাশ করতে হবে নন ফাইনাইট ভার্ব দ্বারা। কেমন? 11 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 12-তে। 12 নাম্বার কি আছে? এটাকে একটু ছোট করতে হবে, ধৈর্য ধারণ করবেন, আরো ছোট করতে হবে। বলছে কি, এ করাপ্ট ম্যান ক্যানট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। আ করাপ্ট ম্যান ক্যানট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। এ করাপ্ট ম্যান এর মানে কি? এখানে কি করতে হবে? চাইলো কি, বললো কি, সেটা একটু দেখি। বিজয় হাসান, নাসরিন পারভিন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে কি চাইলো, কি বলতে চাইছে সেটা একটু দেখুন। ইজ, which is the correct complex form of the sentence? A corrupt man cannot win the respect of others, cannot win the respect of others. দেখি তাহলে এটার উত্তরটা কেমনে আমরা করব। প্রথমত খেয়াল করুন, এ করাপ্ট ম্যান, এইটার একটু ইলাবোরেট করি। এ করাপ্ট ম্যান মূলত এ ম্যান হু ইজ করাপ্ট। এ ম্যান হু ইজ করাপ্ট কোথায় কোথায় আছে? এ ম্যান হু ইজ করাপ্ট, আবার কি আছে? এ ম্যান হু ইজ করাপ্ট। তার মানে এই দুটোর মধ্যে আমাদের উত্তর আছে। খেয়াল করেন, কারণ এই করাপ্ট ম্যানকে যদি ইলাবোরেট করি, তাহলে অবশ্যই সেটা হবে কি, এ ম্যান হু ইজ করাপ্ট। তাহলে অপশন বিটাকে আগে বাদ দিয়ে দেই, অপশন ডিটাকেও আগে বাদ দিয়ে দেই। এবার একটু এ এবং সি এর মধ্যে কি গেমটা চলতেছে সেটা দেখি। এ ম্যান হু ইজ করাপ্ট ক্যানট রেসপেক্ট আদার্স, ক্যানট রেসপেক্ট আদার্স। এখানে বলতেছে কি, এ ম্যান হু ইজ করাপ্ট ক্যানট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। তাহলে নিশ্চয়ই যদি সম্পূর্ণ বাক্যের কথা বলি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সম্পূর্ণ বাক্য হচ্ছে অপশন সি। অপশন এ এটা ইনকমপ্লিট। ক্যানট রেসপেক্ট আদার্স নয়, ক্যানট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। বুঝেছেন কি বোঝেন নাই জানাতে হবে, সুন্দরভাবেই জানাতে হবে, একটু জানিয়ে দেন।
দ্রুত জানিয়ে দেবেন। 12 নম্বর উত্তর এসেছে। আনিশা, নাসরিন, আসাদুজ্জামান, নাজমুল উত্তর করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হাসান শিকদার উত্তর করেছে। গুড। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 13। এটাও অনেক লম্বা চড়া কোয়েশ্চেন, একটু সময় দিতে হবে, ছোট্ট করতে হবে। ও, ছোট্ট করলে হবে না, আরো ছোট করতে হবে। আরো ছোট করতে হবে। এবার মনে হয় যে ঠিকঠাক আছে। একটু সময় নিয়ে দেখেন, আপনারা সময় নিয়ে দেখেন। আমরা যেটা পাচ্ছি এখানে, ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু এলস ইজ বেটার দেন, হু ইজ হু এলস ইজ বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম। এখানে কি জানতে চাওয়া হইলো? এখানে ভাইয়া জানতে চাইলো ওটাকে, সেটা একটু দেখুন। জানতে চাইলো পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্মটা আমরা দেখব। তাহলে পজিটিভ ফর্মের জন্য কি লাগবে? এখানে আছে দেন। দেন পজিটিভ ফর্মে থাকে না। কোনটা সঠিক সেটাই যাচ্ছি না, কোনটা ভুল সেটাই যাচ্ছি। এরপর এজাজ অথবা সোয়াজ কোথায় আছে? এখানে আছে ইজ দেয়ার এনি আদার প্লেয়ার অ্যাজ গুড অ্যাজ জামান। আমরা এইটা একটু দেখি। ইজ দেয়ার এনি আদার প্লেয়ার্স, এনি আদার প্লেয়ার্স, এনি আদারের পর সবসময় সিঙ্গুলার নাউন বসবে। তাহলে ইজ দেয়ার না আর দেয়ার, এটা হওয়ার কথা। আর দেয়ার এনি আদার প্লেয়ার, এনি আদার প্লেয়ার, এরপর সিঙ্গুলার নাউন আছে, খুবই চমৎকার। বাট এখানে ভার্বটাকে প্লুরাল করা হয়েছে, তার মানে এটা ভুল। খেয়াল করেন, তার মানে অটোমেটিক্যালি আমাদের হাতে বেঁচে রইল একটাই অপশন, সেই অপশনটার নাম হচ্ছে অপশন এ। ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান। আমি শুধু সঠিক উত্তরটি বলছি না, যে অপশনগুলো ভুল সেই অপশনগুলো নিয়ে কথা হচ্ছে আগে। কেমন? তো এই পর্যন্ত আমাদের জার্নিটা স্মুথ ছিল কিনা জানাবেন, ক্লিয়ার বুঝেছেন কিনা সেটাও জানাবেন। আমরা 14তে চলে যাব। লম্বা চড়াটি সেশন, সময় দেবেন, এটা প্রত্যাশা রাখতেই পারি, সময় দেবেন। এবার দেখুন 14 নম্বর কি আছে। 14 নম্বর খুব চমৎকার প্রশ্ন। দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড, দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড বাই দি এনিমি প্লেন। সেক্ষেত্রে সঠিক উত্তর কি হতে পারে? সি, সিং, বিং সিন নাকি সিন? এই প্রশ্নটি নিয়ে বিভ্রান্ত হবে 99% ক্যান্ডিডেট। কেন বিভ্রান্ত হবে? কারণ সে একটা শর্টকাট খুব চমৎকারভাবে মুখস্থ করেছে। সেই শর্টকাটটার নাম হচ্ছে অ্যাভয়েড এর পরে যদি ভার্ব আসে সেটা আইএনজি রূপে বসে। অ্যাভয়েড এর পর যদি কোনো ভার্ব আসে সেটা আইএনজি রূপে বসে। ইয়েস, রাইট। তাহলে সেক্ষেত্রে সে উত্তর করবে সঠিক উত্তর তো সিং, কারণ অ্যাভয়েড এর পর ভার্বের আইএনজি বসে। বেস ফর্ম হয় না, এটা বাতিল। সিন হয় না, এটা বাতিল। বিইং সিন হয় না, এটা বাতিল। না, এখানে সিনটা ভুল। কেন ভুল? কেন ভুল সেটা আমি বলতেছি ভাই। কারণ খুব ভালোভাবে খেয়াল করবেন, দি সাবমেরিন ডিপড, ডুব দিয়েছে, টু অ্যাভয়েড বাই দি এনিমি প্লেন, অর্থাৎ শত্রুপক্ষের প্লেন যাতে তাকে দেখতে না পারে সেজন্য সে ডুব দিয়েছে। এখন সাবমেরিন তো ভাই কি বলবো, সাবমেরিন তো নিজে নিজে না, অন্যের দ্বারা। তার মানে এই যে সে এড়িয়ে যাচ্ছে, সে লুকিয়ে যাচ্ছে। লুকিয়ে যাচ্ছে কেন? সে দেখবে না, অন্যের দ্বারা দেখা থেকে সে বিরত থাকতে চায়। অন্য কেউ দেখবে সেটা থেকে সে বিরত থাকতে চায়। তার মানে এটাকে একটিভ রূপে করলে হবে না, এটাকে করতে হবে পেসিভ রূপে। তার মানে সিং নয়, এই জেরান্ডের পেসিভ রূপটা হচ্ছে বিং সিন। মূল ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে? আমি আবার বলছি, মূল ব্যাপারটা তাহলে কি কি দাঁড়াচ্ছে বলুন দেখুন। এখানে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অন্যের দ্বারা, অন্য কেউ যাতে দেখতে না পারে, শত্রুপক্ষের প্লেন যাতে তাকে দেখতে না পারে, এই জন্য সে এড়িয়ে যাচ্ছে, এড়াতে চাচ্ছে। অন্যের দ্বারা সে অবলোকিত হতে চাচ্ছে না, অন্যের দ্বারা সে পর্যবেক্ষণে থাকতে চাচ্ছে না। এটা এর মানে একটি পেসিভ। এই পেসিভের জন্য বিং সিনটা হবে। আই হোপ আমার কথাটা আপনারা বুঝতে সমর্থ হয়েছেন। এখানে বর্ণতা সেন উত্তর করে দিয়েছিল, সেই ভুলটাই সাইমন সাদিক
শামীম, সে সঠিকটা বলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, এই প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণগুলো পরবর্তীতে খুব কাজে লাগবে। এক্সাম হলে যখন আপনি বসবেন তখন কিন্তু আমার কথা মনে পড়বে, হ্যাঁ স্যার এই কথাই বলছিল, এইটাই বলছিল, এইভাবেই বলছিল। কেমন? প্রশ্ন তো আপনি দেখেই উত্তর করে দিবেন। মাথায় রাখবেন, বিসিএস এর প্রশ্ন কখনো সহজ হয় না। চাকরি পরীক্ষার প্রশ্ন কখনোই সহজ নয়। এটা আমরা হয়তো অনেকে ভাবি কমন পড়ছে, খুব সহজ না। এর পরেও আরেকটি বার চিন্তা করবেন, একটা গোল্লা ভরাট করার পূর্বে আবার চিন্তা করবেন। মাথায় রাখবেন, এই গোল্লা শুধু গোল্লা না, এই গোল্লা সঠিকভাবে ভরাট করতে পারলে আপনার পুরো প্রজন্ম চেঞ্জ হয়ে যেতে পারে। আর যদি এটা ভুলভাবে ভরাট করেন তাহলে কিন্তু জীবনটাই গোল্লা হয়ে যাবে। তো এই গোল্লাকে ওভাবে গোল্লা ভাবতে হবে না, এটা একটা রসগোল্লা ভাবতে হবে। কেমন? আর রসগোল্লা যাতে আপনি আজীবন খেতে পারেন, এই জন্য সঠিক অপশনটাই ভরাট করা চাই। দেখুন তাহলে পরবর্তী যেটা রয়েছে, ইন ফিয়ার অফ হি এসকেপ এলসওয়্যার। প্রশ্নটি বুঝুন, এরপরে উত্তর করুন। আমি সময় দেব, আমি সময় নেব। শুধুমাত্র প্রশ্ন দেখালাম আর সঠিক উত্তরটা বলে গেলাম না, এইভাবে আমি চাচ্ছি না এগুলোর উত্তর করতে, এইটা আমি চাচ্ছি না। কেমন? উত্তর করবেন, উত্তর করবেন। আমি আবার বলছি, উত্তর করবেন। ইন ফিয়ার, ইন ফিয়ার, দেখো তো কি আছে। হি এসকেপড এলসওয়্যার। এসকেপড মানে পালিয়ে যাওয়া, পালিয়ে বেড়ানো, এলসওয়্যার। এখন গ্রেপ্তার ভয়ে, গ্রেপ্তারের ভয়ে, তার মানে একেবারে নিশ্চিত, আপনি নিশ্চিত হয়ে উত্তর করতে পারেন। হ্যাঁ, অফের পর প্রিপোজিশন, অফের পর একটা ভার্বের আইএনজি, নিশ্চিতভাবে এইটাই সঠিক উত্তর। রাইট? তার মানে এগুলো ভুল, এগুলো ভুল, এগুলো ভুল, এটা বলতে পারেন না ভাই, এটা কিন্তু সঠিক উত্তর নয়। আপনি প্রথম যেটাকে সঠিক উত্তর ভাবলেন এইটাই ভুল, কারণ এটাও প্যাসিভ রূপে চিন্তা করতে হবে। কেন? কারণ গ্রেপ্তার করার ভয়ে না, গ্রেপ্তার হওয়ার ভয়ে। তার মানে গ্রেপ্তার কিন্তু ভাই সে নিজে হবে, করবে না। তার মানে পেসিভ রূপেই চিন্তা করতে হবে। দেখুন কিভাবে প্রলোভন আপনি পেতে পারেন। এক্সাম হলে গিয়ে দেখবেন প্রশ্নের মধ্যে ইংলিশের প্রতিছবি আছে, আপনাকে বারবার শুধু প্রলোভন দেবে যে এইটা উত্তর করো, এইটা উত্তর করো। ভাই, আপনাকে চিন্তা করে উত্তর করতে হবে। কেমন? অনেকেই চমৎকার উত্তর করেছে, এটা স্বাভাবিক। গোল্লা স্যার, সাংঘাতিক গোল্লা তাই। বিং অ্যারেস্টেড, মমতা সেন উত্তর করেছে। আমি কিন্তু আপনার চিন্তাটা আগে বলতেছি, আপনি কিভাবে চিন্তা করে উত্তরগুলো করবেন। এরপরে আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি। প্রথমে আপনাদের সাথে তাল মেলাচ্ছি, অনেকে সেই তালে তাল দিচ্ছে, হ্যাঁ আমারটা তো হয়েই গেল। বাট শেষে আবার তারা হতাশ হচ্ছে, নিরাশ হচ্ছে, হায় হায় এ কি, আমাকে তো ফাঁদে ফেলে দিল। 16 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16, উত্তর করবেন। চমৎকার প্রশ্ন। 16 নম্বর যেটি রয়েছে, আই ডিড নট, আই ডিডন্ট ফলো হু পাসড বাই মি। কি হতে পারে? আই ডিডন্ট ফলো। তো আপনি খুব মজা করে বোঝান, এটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ রাহিমা তাসমিন। আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাব, ইনশাল্লাহ পরবর্তী প্রশ্নে যাব। আহ, আমি পরবর্তী, মানসুর আফরিন, এটা কোন টপিক? এটা আমরা 46তম বিসিএস প্রিলির প্রশ্ন সমাধান করছি। আচ্ছা, এবার তাহলে পরবর্তী প্রশ্নটা কি সেটা একটু বলবেন। পরবর্তী প্রশ্নটা কি এটা একটু বলবেন। আই ডিডন্ট ফলো হু পাস বাই মি, কি হতে পারে? পাস বাই, পাস বাই, পাস বাই মানে হচ্ছে পাশ দিয়ে যাবো। আই ডিডন্ট ফলো, আমি অনুসরণ করিনি, আমি দেখিনি, লক্ষ্য করিনি আমার পাশ দিয়ে কে গিয়েছিল। ইট, যদি আপনি ওয়ার বলেন তাহলে অসম্ভব কল্পনা, ওয়ার বলার সুযোগ নেই। মাস্ট বি, আর হচ্ছে ইট ওয়াজ সাহেব, সেটা বলার সুযোগ নেই যেহেতু আপনি দেখেন নাই। মাস্ট বি, 100%, মাস্ট বি না, 100% তো না, নিশ্চিত না, কারণ মাইট বি, সম্ভাবনা মানে কি ভাই? সম্ভাবনা, সম্ভাবনা বলতে মাইট বি, ইট মাইট বি সজীব, এটা সজীব হতে পারে। আই ডিডন্ট ফলো হু পাসড বাই মি, আমি দেখিনি কি আমার পাশ দিয়ে গিয়েছিল। ইট মাইট বি সজীব, এটা সজীব হতে পারে। রাইট। ওকে, পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। 16 গেল, এরপরে 17 নাম্বার আসবে। 17 নাম্বার,
17 নম্বর কি আছে দেখবো। 17 17 বলা হচ্ছে 17 বলা হচ্ছে কি শামিম 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 ইজ মাই কলিগ। আই ড্যাশ হিম ফর 10 ইয়ার্স। শামিম হচ্ছে আমার কলিগ, সহকর্মী। আমি তাকে চিনি 10 বছর ধরে। এখন এই যে দীর্ঘ সময় ধরে কোনো কাজ যদি হয়, দীর্ঘ সময় ধরে যদি কোনো কাজ হয়, সেই ক্ষেত্রে কি বসাবেন? সেই ক্ষেত্রে দুটো টেন্স ব্যবহার করা যায়। একটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পারফেক্ট টেন্স। যেহেতু এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাই, নো, নিউ, বাতিল, আই হ্যাভ নোন, আই হ্যাভ বিন নোন, আই হ্যাভ বিন নোন ফর 10 ইয়ার্স। আচ্ছা, এখন এই ক্ষেত্রে বিনটা কখন? খেয়াল করবেন বিনটা কখন হতে পারে আর বিনটা কখন হবে না, এটাও একটা ফ্যাক্ট অবশ্যই আছে। আচ্ছা দেখুন, দীর্ঘ সময় ধরে যেহেতু কাজটা হয়েছে, তার মানে এখানে যেটা হওয়ার কথা ছিল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা হয় নাই। তাহলে পারফেক্ট টেন্সটা ব্যবহার করব। আই হ্যাভ নোন হিম ফর 10 ইয়ার্স, আর হ্যাভ বিন নোন নয়। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে হ্যাভ বিন এটা কিন্তু পেসিভ রূপে নাই। ঠিক আছে, পারফেক্ট টেন্স অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এরকমটা। হ্যাভ বিন নোন নয়, হ্যাভ বিন নোন নয়, হ্যাভ নোন, হ্যাভ নোন। গুড। কবির হোসাইন, শামীম, বনলতা, রিদওয়ান, সাইমন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। 16 নম্বর গেল, 17 নম্বর গেল। এরপর 18 নম্বর প্রশ্ন, দেখি 18 নম্বর প্রশ্ন কি আছে। এটাও ঝামেলা তৈরি করতে পারে, বাট ঝামেলা আমরা তৈরি হতে দেব না। আমরা ঝামেলা তৈরি হতে দেব না। কি আছে খেয়াল করুন। শোনো শুইল, শোনো শুইলস দ্য ভ্যালি। শুইল মানে কি? শুইল মানে হচ্ছে ঘুরপাক খাওয়া, উড়িয়ে নিয়ে যাওয়া, এরকমটা। ঘুরপাক খাওয়া অথবা উড়িয়ে নিয়ে যাওয়া কি হতে পারে? শোনো শুইল ভ্যালি। এখন এটা হচ্ছে উপর থেকে নিচে, উপর থেকে নিচে। শুইল ডাউন যেটাকে আমরা বলি, তাহলে আপ নয়, ইন নয়, দো নয়, এটা হচ্ছে ডাউন। শুইল ডাউন, শুইল ডাউন। আচ্ছা, যেগুলো নিয়ে এগুলো মুখস্থ অংশ থেকে, সো এগুলো নিয়ে সময় ক্ষেপণ করা। অর্থাৎ এটা হচ্ছে ডাউন মানে হচ্ছে গতিতে নিচে পড়া, শুইল ডাউন মানে হচ্ছে গতিতে নিচে পড়া। সেক্ষেত্রে ডাউনটাই হচ্ছে এটার অ্যাবসলিউট কারেক্ট অ্যান্সার হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 19। এই প্রশ্ন নিয়েও ঝামেলা আছে। কি ঝামেলা? দেখুন তো ঝামেলাটা কি। ঝামেলাটা হচ্ছে দ্যার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট। কফি শপ, এই ক্ষেত্রে দ্যার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট। খুব ভালোভাবে খেয়াল করবেন এখানে অ্যাক্রস মানে কি? অ্যাক্রস মানে কি? একদিক থেকে অন্য দিক, রাইট? এরপর যেটা আছে আমরা দেখতে পাচ্ছি অন। অন মানে কি? খুব কাছাকাছি, এটা হতে পারে। বাট এখানে দুটো অপশন আমরা পাচ্ছি, একটা হচ্ছে অ্যাক্রস আর একটা হচ্ছে অন। তবে অ্যাক্রোচের আরেকটি চমৎকার অর্থ রয়েছে, ও পারে, ওই পারে। দ্যার ইজ এ কফি শপ অ্যাক্রস দ্য স্ট্রিট, মানে আড়াআড়ি ক্রস করবেন সেটা না, মানে দ্যার ইজ এ কফি শপ, একটি কফি শপ রয়েছে ও পারে, অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তার ওপারে। তো দেখুন, শুধুমাত্র একটা অর্থ জানলে কিন্তু হচ্ছে না। অনেকের ধারণা অন খুব কাছাকাছি, বিতর্ক সৃষ্টি করতে চায়। অ্যাক্রস মানে আড়াআড়ি যাওয়া না ভাই, অ্যাক্রস শব্দের একটা অর্থ হচ্ছে ওপারে, ওই পারে। তার মানে দেয়ার যে কফি শপ, একটা কফি শপ রয়েছে অ্যাক্রস, ওপারে স্ট্রিট, রাস্তার। স্যার খুব ঠান্ডা মাথায় ধৈর্য ধরে গুছিয়ে পড়ে, খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ কাকলি আক্তার। দাবাদাবি করে লাভ কি? আমার কাছে যারা আসে তারাও দাবাদাবি পছন্দ করে না। আর আমি ব্যক্তিগতভাবে একেবারেই কুল হেডেড, ঠান্ডা মাথায় সবসময় চেষ্টা করি। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 20। 20 নম্বর প্রশ্নটা খেয়াল করবেন। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এটা শুধু 20 না, আরো বেশ কয়েকটা প্রশ্ন আছে, আমরা এটার উত্তরটা নেব, কোনটা আছে সেটা নেব। দেখুন তাহলে 20 নম্বর কোয়েশ্চেন, 20 এখানে সঠিক কোনটা হতে পারে? সঠিকটা কি হতে পারে সেইটা দেখুন। আমি আপনাদের ন্যারেশনের কথা একটু স্মরণ করিয়ে দিতে চাই। ন্যারেশনের কথাটা স্মরণ করিয়ে দিতে চাই। কেন দিতে চাই? এর পেছনে কারণ আছে, খেয়াল করবেন।
সেন্টেন্স গুলো ধীরে ধীরে দেখেন, ন্যারেশনের কন্ডিশনের কথা চিন্তা করতে থাকেন, তাহলে মিলে যাবে অনেক কিছু। হি হ্যাজ সেড টু মি দ্যাট, ইনডাইরেক্ট। ইনডাইরেক্টের ক্ষেত্রে হ্যাজ সেইড কথাটি আসবে না, কি আসবে? টোল্ড। হি হ্যাজ টোল্ড, যেহেতু এখানে অবজেক্ট আছে, সেইডের অবজেক্ট আছে, তার মানে এখানে টোল্ড আসাটা হচ্ছে বেশি যুক্তি। তার মানে এই এই যে ত্রুটি, এই অপবাদে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম, মানে কলঙ্ক দিলাম এই সেন্টেন্সটাকে। হি হ্যাজ টোল্ড, ঠিক আছে, দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে হিয়ার ইন ঢাকা। দেখুন, হ্যাজ টোল্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে এই অপশনটি এখন পর্যন্ত নিষ্কলঙ্ক, এটার কোনো কলঙ্ক নাই। আর হি হ্যাজ টোল্ড আই উড, এটা কিন্তু এগ্রি করে না, ন্যারেশনের যে ক্ষেত্রটা সেক্ষেত্রে এগ্রি করে না। হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উড, এটাও এগ্রি করে না। তার মানে আমাদের কাছে একেবারে যেটা হচ্ছে দিনের আলোর মতো স্পষ্ট একটি অপশন রয়েছে, যেটাকে খুব মানে সঠিক হিসেবে বলে দেওয়া যায়, হ্যাঁ এটাই সঠিক, এটা বলা যায়। তার মানে 20 নাম্বার কোয়েশ্চেনের যে উত্তরটি রয়েছে সেটি অবশ্যই হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো আউট বাট আই স্টে হিয়ার ইন ঢাকা। বুঝতে কোনো সমস্যা আছে কিনা জানাবেন। আর যারা আমাকে ফলো করেন, মনে করেন যে আমাকে অনুসরণ করে আপনার কিছু না কিছু উপকার হচ্ছে, তাদের কাছে একটি অনুরোধ রইবে, অবশ্যই আপনারা আজকের সেশনটিকে একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা, 21 নাম্বার প্রশ্ন। 21 নাম্বার প্রশ্ন আমরা এটাকে দেখাচ্ছি 21 নাম্বার প্রশ্ন। এখানেও সঠিক উত্তরটাকে বের করতে হবে, যেটি আছে খেয়াল করবেন, একটু লক্ষ্য করুন। প্রথম যে সেন্টেন্সটি রয়েছে এটা দেখবেন, পরবর্তীগুলো দেখবেন, দেখতে দেখতে ইনশাল্লাহ এরপর আমরা পরবর্তী যে অপশনগুলো রয়েছে সেটাও সমাধান করে ফেলতে পারবো। 57 না, সরি 57 না তো, 21 নাম্বার। 21 নাম্বার প্রশ্নের উত্তরটা কি আছে সেটা একটু খেয়াল করবেন। এখানে একটু খেয়াল করি কি আছে, জানাবেন। কি হতে পারে সঠিক উত্তর? পরবর্তী প্রশ্ন, আপনারা দেখছেন ইংলিশ হাব, নিশ্চয়ই মনে আছে আমি সাথে আছি শাহিন স্যার। আর শীঘ্রই শুরু হচ্ছে 14ই সেপ্টেম্বর, আগামী শনিবারে শুরু হয়ে যাচ্ছে আমাদের একদম নতুন ব্যাচ, জিরো টু অ্যাডভান্স ইংলিশ কোর্স। যারা ইংরেজি শিখতে গিয়ে বারবার হোঁচট খেয়েছেন, আমি বলতে পারি হলফ করে, আমাদের এই কোর্সটি আপনার ভরসা হতে পারে। আচ্ছা, 21 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটা একটু খেয়াল করবেন, এটা কন্ডিশনাল রিলেটেড একটি প্রশ্ন। কন্ডিশনাল কন্ডিশনাল রিলেটেড একটি প্রশ্ন, তার মানে সরি, এটা কন্ডিশনাল রিলেটেড প্রশ্ন নয়। কন্ডিশন রিলেটেড পরের প্রশ্নটা হচ্ছে কন্ডিশনাল রিলেটেড, সরি। আচ্ছা, তাহলে এখানে দেখুন এই যে অপশনগুলো পাচ্ছি, দি রুম ওয়াজ ডার্কেন্ড বাই সুইচিং অফ অল দি লাইটস। দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, কক্ষটি অন্ধকার হয়ে গিয়েছিল। দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, অন্ধকার হয়েছিল অথবা অন্ধকার করা হয়েছিল, সমস্ত আলোগুলো নিভিয়ে, সমস্ত আলোগুলো নিভিয়ে। ডার্কেন্ড বাই সুইচিং অফ অল দি লাইটস, ওয়াজ ডার্কেন্ড। এবার বলা হচ্ছে সুইচিং অফ অল দি লাইটস, না, বাই সুইচিং অফ দ্বারা। এখানে বলছে টু সুইচ, না, টু সুইচের সুযোগ নেই। আর এখানে আছে কি, সুইচিং অফ অল দি লাইটস, সুইচিং অফ অল দি লাইটস, দ্য রুম ওয়াজ ডার্কেন, না। এখানে যেটা বলা হয়েছে যে বাতিগুলো নিভিয়ে, বাই মানে দ্বারা, বাতিগুলো নিবানোর দ্বারা কক্ষটিকে একেবারে অন্ধকার করা হয়েছিল। তার মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার, অন্যগুলো আমাদের মিলছে না। 22 নম্বর কোয়েশ্চেনে যাব। 22 নম্বর, এটি হচ্ছে কন্ডিশনাল রিলেটেড প্রশ্ন। আমি আগেরটা পরে দেখেছি, পরেরটা আগে দেখেছি। 22 নম্বর কোয়েশ্চেন, 22 নম্বর কোয়েশ্চেন খেয়াল করুন। এটা কন্ডিশনাল রিলেটেড প্রশ্ন। কন্ডিশনাল রিলেটেড প্রশ্ন, এখানে সঠিক কন্ডিশনাল মানে থার্ড কন্ডিশনালের ব্যবহারটা পেয়ে যাচ্ছি। থার্ড কন্ডিশনাল কি কি আছে দেখুন তাহলে। থার্ড কন্ডিশন, হ্যাড ইউ বিন দেয়ার ওয়ান টাইম, ইউ কুড হ্যাভ হ্যাড, কুড হ্যাভ হ্যাড। এবার একটা এখন পর্যন্ত নিষ্কলঙ্ক, সমস্যা নাই।
ইফ ইউ হ্যাড বিন দেয়ার ওয়ান টাইম ইউ কুড হ্যাভ, এরপরে V3 নাই, তার মানে এটাকে বাদ দিতে পারলাম। ইফ ইউ হ্যাড বিন দেয়ার ওয়ান টাইম ইউ মাইট গেট, না, কুড হ্যাভ, কুড হ্যাভ এটা হতে পারে। হ্যাড ইউ বিন, ইউ দেয়ার, ইউ কুড হ্যাভ গট, না এটাও হচ্ছে না। তার মানে যেটা শর্ত মেনে চলছে সেটা হচ্ছে অবশ্যই অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার হয়ে গেল। পরবর্তী প্রশ্নের দিকে যাব, কোয়েশ্চেন 23-এ যাব। দেখুন এবারের প্রশ্নে আমরা যেটা দেখলাম, সিলেবাসকে তারা ফলো করেনি, কারণ কি জানি না, তবে সিলেবাস না ফলো করলে এটা অনেকের জন্যই একটু বিরক্তির কারণ হয়ে যায়। কেন কারণ হয় আমি আপনাদের বুঝিয়ে বলতে পারি। অনেকে অনেক অংশকে স্ট্রং জোন মনে করে। যিনি ইংরেজি গ্রামারে ভালো তিনি এইটাকে স্ট্রং জোন মনে করেন, যিনি সাহিত্যে ভালো তিনি সাহিত্যে স্ট্রং জোন মনে করেন। বাট এখানে তো সাহিত্যের প্রশ্ন কমে গেল। গ্রামারে ভালো না হয়ে একজন সাহিত্যে ভালো হতে পারে, এটা হতে পারে, বাট তার তো সেক্ষেত্রে বড় ক্ষতি হয়ে যায়। এই জন্য সিলেবাস মানাটা জরুরি। কোনটা সঠিক? দেয়ার আর ট্রিজ অন দি বোথ সাইডস অফ দি রোড, দেয়ার আর ট্রিজ অন বোথ দ্য সাইডস অফ দি ট্রিজ, there are trees on both sides of the road, there are trees on either sides of the road. Question number 23 উত্তর করবেন। Question number 23 উত্তর করবেন। কি হতে পারে? কি হতে পারে? উত্তর করবেন। খেয়াল করুন, সঠিক উত্তরটা চাচ্ছি, সঠিক উত্তর। There are trees on the both sides. On the both sides এই এক্সপ্রেশনটা আসলে হয় না, এটা একটা ভুল এক্সপ্রেশন। On the on the both side এটা হয় না, on both the sides, on both the sides এই এক্সপ্রেশনটা ঠিক আছে। আর there are trees on both side হয় না, both এর পর প্লুরাল, তারপরে এটাও গেল। there are trees either অথবা either sides বলছে কি either sides, তার মানে কি either sides হওয়ার কোনো সুযোগ এখানে আছে না, either side হবে, সাইডস হওয়ার সুযোগ নেই, তার মানে এটাও গেল। বেঁচে রইল কোনটা? বেঁচে রইল এই যে অপশন বি, অপশন বি বেঁচে রইল। কোয়েশ্চেন নাম্বার 24-এ যাব। 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। বস্টরাস, এখন এই বস্টরাস মানেটা কি? উত্তর করবেন। এইটার মানে কি? উত্তর করবেন, অবশ্যই উত্তর করবেন। সঠিক উত্তর কি হতে পারে? বস্টরাস মানে কি? বস্টরাস মানে হচ্ছে অমার্জিত, হইচইপূর্ণ। অ্যান্টোনিম চেয়েছে অমার্জিত, হইচইপূর্ণ, অমার্জিত। নয়জিত হচ্ছে না, নয়জি হচ্ছে না। এখানে আরো পাচ্ছি আমরা আনরুলি পাচ্ছি, আনরুলি। এরপর যেটা পাচ্ছি খেয়াল করবেন, এরপর পাচ্ছি চিয়ারফুল, এরপর হচ্ছে কুইট, এটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে সঠিক যদি দেই, সঠিক যদি দেই তাহলে এটার কুইট শব্দটাও কিন্তু হচ্ছে না, কুইট না, এখানে শব্দটা হওয়া উচিত ছিল কোয়াইট, সঠিকটা হওয়া উচিত ছিল কি কোয়াইট। এখন এটা বানান ভুল করছে নাকি কি করছে আমরা জানি না। তাহলে বোস্টরাস হইচইপূর্ণ, তার মানে অবশ্যই শান্ত হবে, আনরুলি হচ্ছে না। চিয়ারফুল আনন্দ ঘন, হ্যাঁ এটাও না। এইখানে কুইট না হয়ে যদি কোয়াইট হয় তাহলে এটা ঠিক আছে, কুইট না হয়ে যদি কোয়াইট হয় তাহলে এটা ঠিক আছে। এ ধরনের এই যে ত্রুটি, এটা নিশ্চয়ই ঝামেলার। এরপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 25, প্লেজিয়ারিজম, কুম্ভিলক বৃত্তি। প্লেজিয়ারিজম মানে হচ্ছে কুম্ভিলক বৃত্তি। এইখানে কুম্ভিলক বৃত্তি কি হতে পারে দেখুন। 25-এর উত্তরটা জানতে চাচ্ছি। 25, অন্যের লেখা চুরি করা। সহজ কথা হচ্ছে অন্যের লেখা চুরি করা। এখন অন্যের লেখা চুরি করার ক্ষেত্রে কোনটাকে আপনি সঠিক বলবেন? The act of using someone else's idea at owns, the act of planning everything beforehand, the act of playing a musical instrument, the art of dealing forgery, না। সহজ কথা কুম্ভিলক বৃত্তি মানে হচ্ছে অন্যের লেখা নিজের নামে চালানো।
এটা মুখস্থ আইটেম, সো এটা নিয়ে আমি সময়ক্ষেপণ করবো না। আর এরপর দেখুন 26 নাম্বার, দি টেল অফ টু সিটিজ। এটা খুবই খুবই মারাত্মক টাইপের। আমি বলতে চাই, যেমন আপনার 25টা প্রশ্ন ছিল গ্রামার থেকে, মাত্র 10টা প্রশ্ন এসেছে সাহিত্য অংশ থেকে। এটা মানা যায় না, এটা ঝামেলাপূর্ণ। দি টু সিটিজ, এ টেল অফ টু সিটিজ মানে এ টেল অফ টু সিটিজ, এইটার দুইটা শহরের নাম ছিল, দুইটা শহরের নাম, সেই দুইটা শহরের নাম সেটা ছিল লন্ডন অ্যান্ড প্যারিস। কি ছিল? লন্ডন অ্যান্ড প্যারিস। লন্ডন অ্যান্ড প্যারিস। আর এইটা মূলত ভিক্টোরিয়ান যুগের লেখক যে চার্লস ডিকেন্সের লেখা লন্ডন অ্যান্ড প্যারিস। মুখস্থ কথা। সাহিত্য ভালোভাবে পড়তে হবে। যারা আমাদের বেসিক ইংলিশ কোর্সে ভর্তি হবেন তাদের জন্য সাহিত্য কোর্স একদম ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। The line frailty, though name each women, occurs in Shakespeare. শেক্সপিয়ারের কোন লেখায় এটি রয়েছে? মহিলাদের কথা। ফ্রেইলটি, দাই নেম ইজ ওমেন। ভঙ্গুরতা, প্রতারণার অন্য নাম হচ্ছে মেয়ে মানুষ। এটা তিনি বলেছিলেন হ্যামলেটের মধ্যে। এগুলো মুখস্থ করবেন, এগুলো নিয়ে কথা বলার কিচ্ছু নাই। এরপর 28 নম্বর যেটা রয়েছে, এটা বলা হচ্ছে যে কে প্রথম ডিকশনারি লিখেছেন, ইংরেজি ডিকশনারি কম্পাইল করেছেন, তার নাম হচ্ছে ডক্টর স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন। তাহলে এটা নিয়েও আমরা কথা বলতে চাচ্ছি না। ডক্টর স্যামুয়েল জনসন হচ্ছে প্রথম ইংলিশ ডিকশনারি লিখেছেন। কেমন? পরবর্তী প্রশ্ন, হুইচ হুইচ ইজ নট আ পোয়েট্রি ফর্ম। কোনটি পোয়েট্রি ফর্ম নয়, কবিতার ধারা নয়? সনেট, ব্যালাড, টেল আর হচ্ছে এপিক। টেল। বাকি সবগুলো হচ্ছে কবিতার ধারা। এবার দেখুন 30 নাম্বার যেটি আছে, এই প্রশ্নগুলো আমি একটু রেপিডলি যাচ্ছি, কেন যাচ্ছি এর কারণ আছে। কারণ এগুলো নিয়ে খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ আপনারাও শুনতে চান না, এই জন্য আমি দিতে চাচ্ছি না। এগুলো মুখস্থ করতে হবে, বুঝে মুখস্থ করলেই হয়ে যাবে। দেখুন এখানে আছে, আই এম এ ম্যান মোর সিন এগেইনস্ট দ্যান শাইনিং। যতটা না পাপ করেছি তার চেয়ে বেশি শাস্তি পেয়েছি। হ্যাঁ, সহজ কথা। এটা বলছিল মূলত কিং লিয়ার। তিনি বলেছিলেন এইটা, যে আমি যতটুকু অপরাধ করেছি শাস্তি তার চেয়ে বেশি হয়েছে। এরপর খেয়াল করবেন যেটি আছে, এটি হচ্ছে ইন হুইচ হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্স দ্য লিটারেচার অফ রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক যুগকে রোমান্টিক যুগকে মূলত সাহিত্যের যে রোমান্টিক যুগ, এটা অনুপ্রাণিত হয়েছিল, প্রভাবিত হয়েছিল কোন রেভলিউশন দ্বারা? সেটি হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, এই স্লোগানে যে রেভলিউশন হয়েছিল, বিপ্লব হয়েছিল, সেই ফরাসি বিপ্লব দ্বারাই আমরা দেখেছি বার্সওয়াত প্রভাবিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি আবার ডিমোটিভেটেড হন। এরপর আবার তিনি নিজে সাহিত্য রচনায় আত্মনিয়োগ করেন। ফলে আমরা দেখি যে তার লেখার মধ্যে প্যান্থেইজম এসেছিল। প্যান্থেইজম, সর্বের সর্বাত, অর্থাৎ তিনি প্রকৃতির মধ্যে শান্তি খুঁজে পেয়েছিলেন। 32 নম্বর, এ ফেয়ারওয়েল টু আর্মস। কিছু বলার নাই, ফেয়ারওয়েল টু আর্মস এটা কে লিখেছেন? এইটা হচ্ছে ডাইরেক্ট মুখস্থ করা। এইখানে খুব বেশি আলোচনা কিছু নাই, ডাইরেক্ট আপনাকে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে, যিনি মূলত আমেরিকান ঔপন্যাসিক। আর্নেস্ট হেমিংওয়ে, তিনি লিখেছেন আ ফেয়ারওয়েল টু আর্মস। যারা ইংরেজি সাহিত্য পড়ে তারা এটি পড়ে থাকেন। 33 নম্বর, কমন প্রশ্ন, অনেকবার আসছে, হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের সবচেয়ে সবচেয়ে ভয়ানক স্যাটারিস্ট হচ্ছেন জনাথন সুইফট। তার স্যাটার হচ্ছে ভাই বিটার স্যাটার। 34 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বলা হচ্ছে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। কমন প্রশ্ন, ইংরেজি সাহিত্যের সোনালী যুগ, মহিমান্বিত যুগ, যাই বলি না কেন সেটা এলিজাবেথন এজ। আর সবশেষে যেটি আছে, which which novel is written by an Indian novelist, অর্থাৎ কোনটা একজন ইন্ডিয়ান নভেলিস্ট দ্বারা লিখিত হয়েছে, এটা আমরা জানতে চাচ্ছি। ইন্ডিয়ান নভেলিস্ট দ্বারা লিখিত হয়েছে সেটা কোনটা, খেয়াল করুন। যেমন আমরা যদি বলি এইখানে এগুলোকে একটু যাচাই বাছাই করি, হার্ট অফ ডার্কনেস, এটা কিন্তু ইন্ডিয়ান নয়। হার্ট অফ ডার্কনেস, থিংস ফল অ্যাপার্ট, চিনুয়া আচেবে, দ্য রিটার্ন অফ দ্য নেটিভস, থমাস হার্ডি। হ্যাঁ, তার মানে বাকি রইল কয়টা? একটা, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। দ্য মিনিস্ট্রি অফ
আটমোস্ট হ্যাপিনেস, এইটা লিখেছেন, তার নাম হচ্ছে ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়। হ্যাঁ, খেয়াল করছেন? এরপর হচ্ছে এর সম্পর্কে একটু বলতে হয়, তিনি ম্যান বুকার পুরস্কার পেয়েছেন। তো এই হচ্ছে আজকের সেশন, আমরা 35টি প্রশ্ন সমাধান করে ফেললাম। সবশেষে একটি ঘোষণা দিয়ে আমি আজকের সেশন শেষ করতে চাই। 14ই সেপ্টেম্বর শুরু হচ্ছে একেবারে নতুন ব্যাচ, যেটাকে আমরা নাম দিয়েছি 0 টু অ্যাডভান্স ইংলিশ কোর্স। এক করছেই সকল চাকরি প্রস্তুতি, বিসিএস প্রিলি, এটিও প্রস্তুতি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, শিক্ষক প্রভাষক নিবন্ধন, মৎস্য অধিদপ্তরের পরীক্ষাগুলো, সমাজসেবা, 11 থেকে 20 গ্রেড সকল ধরনের জবের জন্য এই কোর্সটি অবশ্যই ইফেক্টিভ হবে। আর এই কোর্সে যে উপহারটি আমরা দিচ্ছি সেটি হচ্ছে এই 0 টু অ্যাডভান্স ইংলিশ কোর্সের চমৎকার এমসিকিউ প্র্যাকটিস বুকটি। তো ইনশাল্লাহ ভালো থাকবেন এবং পড়াশোনার মধ্যে নিজেকে রাখবেন। ইংরেজি দুর্বলতা নিয়ে এক্সাম হলে যাওয়া কিন্তু বোকামি হবে। অনেকবার অনেক জায়গায় ঠকেছেন, শেষবারের মতো আমার এই কোর্সটিতে এনরোল করে নিজেকে যাচাই করুন। আমি আবারও চ্যালেঞ্জ দিচ্ছি, কোর্স শেষে কাঙ্ক্ষিত উন্নতি না হলে আমি আপনার পুরো টাকা ফেরত দেবো। ইভেন এই বইটা যে পাঠাবো এর খরচটাও চাইবো না, এর খরচটাও কেটে রাখা হবে না। এই গ্যারান্টি কেন? কারণ ইংরেজি দুর্বলতা এটি ক্যারিয়ারের জন্য কত ভয়ানক হতে পারে এটা আসলে বলে বোঝানো সম্ভব না। এটা অবশ্যই বলবো, এটা একটা ভয়ানক ব্যাপার। তো আমি চাচ্ছি আপনারা ইংরেজিতে শক্তিশালী হয়ে উঠুন, যেহেতু কোটা ফ্রি বাংলাদেশ, মাত্র 7 ভাগ কোটায় নিয়োগ হচ্ছে, 93 ভাগ একেবারে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে। মাথায় রাখবেন, এত সুযোগ সুবিধা, এত লেভেল প্লেইং ফিল্ড থাকা সত্ত্বেও যদি আপনি একটি সরকারি চাকরি না পান, নিজেকে কখনোই ক্ষমা করতে পারবেন না। এত সুবিধা থাকা সত্ত্বেও ইংরেজি দুর্বলতা আপনার সরকারি চাকরি প্রাপ্তির পথে সবচেয়ে বড় বাধা হতে পারে। শুভরাত্রি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।